গত পরশুদিন আমরা অরুণাচলের এই দিরাং গ্রামে এসেছি। গতকাল আমরা পুরো দিরাংটা ঘুরেছি, দেখেছি শান্তি ভ্যালি, দিরাং মনেস্ট্রি। আজ কিন্তু সকালে আমরা বেরিয়ে যাব এই দিরাং থেকে। আমাদের গন্তব্য আজ তাওয়াং। ভাবতেই রোমাঞ্চ লাগছে। অনেকটা যেতে হবে, শুধু তাই নয়, এখনো অবধি এটা হবে সবচেয়ে টাফ আর লম্বা জার্নি। এদিকে ডিসেম্বর মাসেরই ভীষণ ঠান্ডা। আপনারা সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকছেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ এসে গেছি আপনাদের কাছে রেইনবো স্কাই পরিবারের পক্ষ থেকে। সকালে ঘুম থেকে উঠে স্নান করেছি গরম জলে। সারাদিন আজ অনেকটা জার্নি করতে হবে, ঠান্ডাটাও খুব বেশি আছে, তবে গরম জলে স্নান করে কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে। আমরা সবাই আমাদের কিচেন টিমকে আজকে বলে দিয়েছি আজ আমরা সবাই একটু লাইট খাবার খাবো, বিশেষ করে এই সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে যেটা খাবার দেওয়া হবে। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে যাব দিরাং থেকে। জাস্ট ব্রেকফাস্টটা করেই, কিন্তু বেশি টাইম দেবেও না। দাদা শরীর ফিট একদম। সবাই রেডি হয়ে আজ ডাইনিং হলে এসে গেছি। ব্রেকফাস্ট রেডি, গাড়ি ছাড়বে আর একটু পরে। আমরা আজকে সবাই তাওয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি কোন নম্বর হোয়াটসঅ্যাপে? দিরাংকে বাই বাই বলা হচ্ছে। দিরাংকে বাই বাই বলা হচ্ছে। দিরাংকে গুড বাই জানিয়ে আমাদের গাড়ি ছাড়লো তাওয়াংয়ের উদ্দেশ্যে। গতকালের সেই দিরাং ডোজংয়ের গেট পার হয়ে আমরা এগিয়ে চললাম তাওয়াং, অরুণাচল প্রদেশের এক অন্যতম পর্যটন কেন্দ্র। বৌদ্ধ ধর্মের যতগুলো মনেস্ট্রি পৃথিবীতে আছে তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। বিশ্বের প্রথম আর সবচেয়ে বড় মনেস্ট্রি হচ্ছে তিব্বতের লাসাতে, যার নাম হচ্ছে ড্রেপুং মনেস্ট্রি। এটা লাসার পশ্চিম উপশহর থেকে 5 কিলোমিটার দূরে গাম্বো উৎসে পর্বতের উপর অবস্থিত। এটার পরেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মঠ আমাদের এই ভারতবর্ষেরই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে, তাওয়াংচু উপত্যকায়, যা চীন আর ভুটানের সীমান্তের খুব কাছে রয়েছে। অরুণাচল প্রদেশে দেখছি বৌদ্ধ ধর্মের উপস্থিতিটা বেশ ভালো রকমের। এই বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীর 4র্থ বৃহত্তম ধর্ম। প্রথম ধর্ম অবশ্যই খ্রিস্টান ধর্ম, দ্বিতীয় স্থানে আসছে ইসলাম ধর্ম, তারপরে আমাদের হিন্দু ধর্ম, আর এরপরেই আসছে 4র্থ বৃহত্তম ধর্ম বৌদ্ধ ধর্ম। সারা পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলম্বীর প্রায় 50% রয়েছে চীন দেশে। এরপরে রয়েছে থাইল্যান্ড, জাপান, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, আর তারপর আমাদের এই ভারতবর্ষ। এরপরে অবশ্য রয়েছে মালয়েশিয়া, যেখানে সারা পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলম্বীর 1% বাস করেন। আজ তো আমাদের তাওয়াং পৌঁছতে বোঝাই যাচ্ছে সন্ধ্যে হয়ে যাবে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, জানলা সব কাঁচ বন্ধ, তাই ভেতরে বোঝা যাচ্ছে না। সামনের রাস্তা বেশ ফাঁকা, মাঝে মাঝে 2-1টা গাড়ি উল্টো দিক দিয়ে আসছে। আমরা সকালে বেরিয়েছি 9টার পর দিরাং থেকে, এখন 12টা বেজে গেছে। কিছু নাম না জানা লোকালয়ের উপর দিয়ে এগিয়ে চলেছি আমরা। সেলা পাস আসতে এখনো আরও কিছুটা দেরি, তবে প্রকৃতির চেহারা কিন্তু সম্পূর্ণ বদলে যাচ্ছে। চারিদিকে শুধু রুক্ষ ধূসর বাদামি পাহাড়ের ভিড়, মাঝে মাঝে পাতা ঝরা কিছু অজানা পাহাড়ি গাছ। দূরে দেখতে পাচ্ছি বরফের গুঁড়ো গায়ে মেখে দাঁড়িয়ে আছে হিমালয়ের নানান চূড়ো। আকাশ আরো নীল, বাতাস আরো রুক্ষ আর ঠান্ডা। সীমান্তবর্তী এলাকা, তাই মাঝে মাঝে সেনাবাহিনীর ট্রাকগুলো দেখছি যাওয়া আসা করছে। রাস্তায় বিশেষ লোকজন নেই, গাড়ি ঘোড়াও কম,
মোটামুটি ফাঁকা রাস্তা। ভাবতে অবাক লাগে, আমরা 2 দিনের জন্য এসব জায়গায় বেড়াতে এসে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে হাঁপিয়ে উঠি। অথচ আমাদের সেনাবাহিনীর জওয়ানরা 365 দিন 24 ঘন্টা শুধু এইসব জায়গায় নয়, আরও ভয়ঙ্কর, দুর্গম এবং সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে রাতের পর রাত, দিনের পর দিন পাহারা দিয়ে যাচ্ছে। আমরা নিশ্চিন্তে ঘুরছি, বেড়াচ্ছি, আনন্দ করছি, কিন্তু তারা নিঃশব্দে আমাদের রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত। আমার বাবাও ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, খুব ভালো করে জানি কতটা কষ্ট আর স্যাক্রিফাইস করে তারা এই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছে। মনে মনে ইন্ডিয়ান আর্মিকে সেলাম না জানিয়ে পারলাম না। দেখতে দেখতে আমরা সেলা পাসের কাছাকাছি এসে গেলাম। বুঝতে পারছি এত উঁচুতে উঠতে গাড়ির ইঞ্জিনকে বেশ বেগ পেতে হচ্ছে। রাস্তাঘাট একদমই প্রায় ফাঁকা। এখানে ঠান্ডার জন্য এই ডিসেম্বর মাসে টুরিস্টের ভিড় তুলনামূলকভাবে কম থাকে। তবে আমরা সবাই কিন্তু খুব খুশি, কারণ এইরকম জায়গায় কম টুরিস্ট থাকলে দুপাশের এই অদ্ভুত সিনিক বিউটি খুব ভালোভাবে উপভোগ করা যায়। পাহাড়ি রাস্তায় বোঝা যাচ্ছে সারা বছরই কিছু না কিছু কাজ হয়, কারণ সারা বছর ধরে তো এখানে রাস্তার ভাঙন থাকে, খারাপ আবহাওয়া, ধস, বিভিন্ন কারণে। মাঝে মাঝেই দেখছি স্থানীয় শ্রমিক শ্রেণীর মানুষ কাজ করে যাচ্ছেন, তার মধ্যে মেয়েদের সংখ্যা কোনো অংশে কম নয়। প্রথম থেকেই এই নর্থ ইস্ট ইন্ডিয়ার সব প্রত্যন্ত জায়গায় দেখছি মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ। হোটেল, দোকান, বাজার, এমনকি এই রাস্তা সারাইয়ের মতন কঠিন কাজেও তারা পুরুষদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে চলেছেন। বহু মহিলাকে দেখলাম পিঠে কাপড় দিয়ে তার ছোট্ট শিশু সন্তানকে বেঁধে নিয়ে কাজ করে যাচ্ছেন, অথচ তার চোখে মুখে নেই কোনো গ্লানি, কোনো প্রতিবাদ, আক্ষেপ বা কোনো বিরক্তি। সত্যি কি অদ্ভুত এই পাহাড়ি মানুষগুলো। সেলা পাস পৌঁছানোর মোটামুটি 28 কিলোমিটার আগে বৈশাখী বলে একটা জায়গা পড়ে, যেটা আর্মি ক্যান্টিন কাম কাফেটেরিয়া বলা যেতে পারে। অবশ্যই সেই সঙ্গে আর্মি পোস্ট। সব গাড়িগুলো সেখানে মোটামুটি দাঁড়ায়, একটু বিশ্রাম নেয়, তারপর আবার চলতে শুরু করে। কারণ দিরাং থেকে আসার পর এর আগে সেরকমভাবে কোনো দোকানপাট নেই, তাই হল্ট করার জায়গা হিসেবে এটা সবাই বেছে নেয়। এটা সম্পূর্ণ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত। বৈশাখী জায়গাটার গুরুত্ব এই হাই অ্যালটিটিউডে চারপাশে দারুণ মনোরম একটা সিনিক বিউটি আর সেনাবাহিনীর কৌশলগত অবস্থান, যাকে বলে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। এসবের জন্য এই জায়গাটা তাওয়াংয়ের কাছাকাছি খুব উল্লেখযোগ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে। তাওয়াংয়ের মতন সেন্সিটিভ জায়গায় ইন্ডিয়ান আর্মির পক্ষে এরকম একটা জায়গা থাকা ভীষণ দরকার। সেজন্য এটাকে ইন্ডিয়ান আর্মি অ্যাক্সেস টু এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেই হিসেবে ব্যবহার করে। আমরা নেমে পড়লাম, কিন্তু এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না। রিকোয়েস্ট করে কিছু ছবি তুললাম, ছবিগুলো আমি এখানে শেয়ার করছি আপনাদের জন্য। অনেকটা উচ্চতায় এই বৈশাখী পোস্ট, আশেপাশে আর্মি ট্রাক, জিপগুলো দাঁড়িয়ে আছে। আমাদের মতন অল্প কিছু টুরিস্ট এখানে এসেছেন, আর এসেছেন কিছু বাইকার্স। সবাই মোটামুটি রিফ্রেশমেন্টের জন্য এখানে এসে দাঁড়ায়। আমরাও এখানে চা খেলাম। এই চরম ঠান্ডায় আর্মি ক্যান্টিনের গরম চা বা কফির স্বাদই আলাদা। সেই সাথে খেলাম মির্চি পাকোড়া। বাইরে যে কোনো জায়গায় যা দাম, সেই তুলনায় এখানে দাম অনেক কম। দারুণ লাগলো। ওই মোটা শিমলি মির্চে, ওই শিমলা মির্চির জাতীয় যে মোটা লঙ্কাগুলো পাওয়া যায়, তার মধ্যে পুর ভরে বেসনে ফ্রাই করা, বেশ গরম আর টাটকা। আমাদের এরকম দারুণ লাগলো। তারপর আমরা ক্যান্টিনে নেমে গেলাম। সবাই কিছু না কিছু জিনিস কিনে ফেললো। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যেমন জ্যাকেট, মাথার টুপি,
গ্লাভস, এছাড়া নানান অ্যান্টিক আইটেমও রয়েছে যেগুলো মেনলি মিলিটারি বা ওয়্যার রিলেটেড। এগুলো কিনে ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে। দাম কিন্তু এমন কিছু বেশি আমার মনে হয়নি। ক্যান্টিনে সেনাবাহিনীর মানুষগুলো বেশ ভালো, ওদের সাথে কথা বলে আরো ভালো লাগলো। ওদের মধ্যে আমাদের কলকাতা খিদিরপুরের একজন আর্মি পার্সনকে দেখলাম, তার সঙ্গে আলাপ হলো। আমরা যখন মাত্র কটা দিনের জন্য এখানে বেড়াতে এসেছি, সেখানে ওখানকারই একটা ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, কয়েক বছরের জন্য এখানে পোস্টিং এর জন্য পড়ে থাকবে। এটা ভাবতেই কেমন লাগলো। আর একটা জিনিস দেখলাম, এদের সকলেরই স্মাইলিং ফেস, কারোর চোখে মুখে নেই কোনো উৎকণ্ঠা, ভয় বা কোনো রকম চাপ। জিও ইন্ডিয়ান আর্মি। বৈশাখী ক্যান্টিন থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। গাড়ি আবার ছাড়লো। কিছুক্ষণ পরে সামনে আসছে সেলা লেক। বিশাল পাহাড়ের চূড়োগুলো এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় আমাদের সমান উচ্চতা দিয়ে রয়েছে। অনুমান করতে পারছি আমরা সবাই কতটা উচ্চতায় রয়েছি। এই বিশাল বিশাল পাহাড়গুলো যে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর প্রকৃতির নিস্তব্ধতার সাক্ষী হয়। 13,000 ফিট উচ্চতায় এই সেলা পাসের একটা ইতিহাস রয়েছে। সেটা কিছুটা এরকম। 1962 সালে চীন ভারত যুদ্ধে আমাদের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত একা লড়াই করে 3 দিন ধরে চীনা সেনাবাহিনীকে পুরো নাস্তানাবুদ করেছিলেন। তার সাথে এই যুদ্ধে চীনা সৈন্যবাহিনীর অনেক সৈন্য মারা যায়। সংখ্যাটা আনুমানিক নাকি 300। যদিও সব শেষে প্রায় 72 ঘন্টা পর, মানে 3 দিন পর, যশবন্ত সিং রাওয়াত এই যুদ্ধে শহীদ হন। চীনা সৈন্যরা পরম আক্রোশে তাকে হত্যা করে এবং তার মাথাটা কেটে নিয়ে চলে যায়। যদিও পরবর্তীকালে শোনা যায় তার এই সাহসিকতায় মুগ্ধ হয়ে চীনা সৈন্যরা একটা পেতলের আবক্ষ মূর্তি ভারত সরকারকে ফিরিয়ে দেয়। এই ঘটনার উপরে একটা বলিউড মুভি আছে 72 আওয়ার্স, যেটা 2019 সালে রিলিজ করেছিল। ছবিটার নাম হচ্ছে 72 আওয়ার্স মার্টিয়ার হু নেভার ডায়েড। আমি ছবিটা দেখেছি। ছবিটা দেখলে যশবন্ত সিং রাওয়াতের সেই লড়াই সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। সেলা নামে স্থানীয় এক মনপা সম্প্রদায়ের মেয়ে যশবন্ত সিংকে ভালোবেসেছিলেন। তার সাথে সেলাও ইন্ডিয়ান আর্মির হয়ে যুদ্ধে সাহায্য করতেন, আর যশবন্তকে জল এবং খাবার দিয়ে সাহায্য করতেন রোজ। সবশেষে সেলা নিজেও শহীদ হয়ে যান এই যুদ্ধে। সেলার নামেই এই পাসটির নাম হয় সেলা পাস। আর সামনে যে লেকটা আসছে, সেই লেকটার নাম হয় সেলা লেক। সেলার সাথে শোনা যায় তার বোন নুরাও যশবন্তকে যুদ্ধে সাহায্য করেছিলেন। যদিও পরবর্তীকালে নুরা নাকি চীনা সেনাবাহিনীর হাতে অপহৃত হন বা ধরা পড়ে যান। একটু পরে আমরা এসে গেলাম আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত সেলা লেক। গাড়ি থেকে নেমেই বুঝতে পারলাম অক্সিজেন এখানে বেশ কম, বাতাসটা খুব হালকা। খুব সাবধানে ধীরে সুস্থে ক্যামেরা রেডি করে এগিয়ে চললাম। বিশ্বাস করতে পারছি না এই পৃথিবীতে এত অদ্ভুত ও সুন্দর একটা জায়গা আদৌ থাকতে পারে। সামনে নিচে রয়েছে সেলা লেক, সিঁড়ি বেয়ে বেশ কিছুটা নামতে হবে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র হিমালয়ের সৌচ্চ চূড়াগুলো। রাস্তায় আর মাটিতে আশেপাশে আর পাহাড়ের কোলে কোথাও কোথাও পড়ে আছে সাদা পাউডারের মতো বরফ। মাথার উপরে আকাশ অতি গাঢ় নীল। লোকজন বিশেষ নেই। আমরা ছাড়া মনে হলো আরো 2-1টা টুরিস্ট পার্টি এসেছেন। এই ডিসেম্বরের ঠান্ডাতে সেরকমভাবে টুরিস্টের দেখা পাওয়া এখানে দুষ্কর। ভালোই লাগছে। এই নির্জন প্রকৃতিকে একান্তে অনুভব করতে অন্তত পারবো, এটাই বা কম পাওয়া কি। সবাই এগিয়ে চললাম, শুধু আমাদের উজ্জ্বলদা গাড়িতে থেকে গেলেন। কারণ খুব ঠান্ডা আর অক্সিজেন লেভেল কিছুটা কম, তাই উনি আর ইচ্ছে করে নিচে নামলেন না। এটাই তো সকলের উচিত। শরীর যেখানে যেটা পারমিট করবে না, সেটা জোর করে না করাটাই বেটার। বাকিরা যে যার ক্যামেরা নিয়ে লেকের দিকে আমরা এগিয়ে চললাম।
একটা কথা বলে রাখি, অক্সিজেন কম হওয়ার জন্য নিঃশ্বাস নিতে সমস্যা একটু হয় ঠিকই। যেমন সিকিমে বাবা মন্দির, ছাঙ্গুলেক, গুরুদংমার বা 0 পয়েন্টে হয়, দার্জিলিং এর কাছে সান্দাকফুতে গেলে হয়, আবার লাদাখে গেলেও অল্প বিস্তর হয়। সেজন্য অকারণে খুব বেশি টেনশন, উত্তেজনা, হইচই, বেশি কথা বলা এগুলো অ্যাভয়েড করা উচিত। হাঁটা চলা একটু ধীরে সুস্থে করলে ভালো হয়। সাথে কর্পূর জাতীয় কিছু রাখতে পারেন, মাঝে মাঝে নাকে শুকলে অসুবিধাটা কম হয়। স্থানীয় মানুষ বলেন গরম নুডলস খেলে নাকি অনেকটা আরাম পাওয়া যায়। এছাড়া কেউ চাইলে আসার আগে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি মেডিসিন সঙ্গে আনতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী। এসব ছাড়াও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারেন। এত কিছু বলার পরেও একটা কথা বলবো, প্রকৃতির নতুন চেহারা, অজানা রূপ এগুলো জানতে হলে কিন্তু আপনাকে আসতে হবে এই পাহাড়ে। যদি কারোর হার্টের সমস্যা থাকে সেটা আলাদা কথা, সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কথা বলে কনসাল্ট করে তবে আসা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, শরীর যদি কিছুক্ষণ এই কষ্ট মেনে নিতে পারে, মেনে নেওয়ার অনুমতি দেয়, তাহলে তার বিনিময়ে অজানাকে জানার আর অচেনাকে চেনার এই দারুণ আনন্দ দুষ্প্রাপ্য। ছোট্ট জীবন ভারী অনিশ্চিত, সেজন্য এই সুযোগ হেলায় হারানোটাও বোকামি। তাই বলবো, অবশ্যই আসুন পাহাড়ে, বেরিয়ে পড়ুন, প্রকৃতিকে জানুন। কষ্টের থেকে আনন্দ অবশ্যই অনেক বেশি হবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই মিলে গুটি গুটি পায়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে লেকের দিকে নামতে থাকলাম। আশেপাশে বরফ জমে রয়েছে, একটু সাবধানে চলতে হবে, কারণ অনেক জায়গায় এই বরফের উপরের আস্তরণটা বেশ নরম, কিন্তু ভেতরের অংশটা পাথরের মতো শক্ত, যার উপর পা পড়লেই স্লিপ কেটে যাওয়ার খুব চান্স আছে। সেলা লেকের ওপর দেখছি বরফের পুরো আস্তরণ। এই লেকের প্রায় এখন দেখতে পাচ্ছি 80% জমে বরফ হয়ে গেছে, যার উপরে কিছু মানুষ দেখলাম চলাফেরা করছে। দেবাশিস দা, ঋতুদি, সুমিতা দি, পরিত্র, ওর মা, আমরা সবাই মিলে নেমে পড়েছি আর যে যার মতো ছবি তুলছি। আমিও ট্রাইপডে ক্যামেরা বসিয়ে নিয়ে ফেললাম বেশ কিছু ছবি। প্রচন্ড ঠান্ডা। তারপর সিঁড়ি বেয়ে নামতে থাকলাম লেকের দিকে। বেশ অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু নামতে হবে লেকের কাছে পৌঁছানোর জন্য। অসম্ভব নির্জন আর একটা অদ্ভুত বাতাসের আওয়াজ। এক পাহাড়ে ধাক্কা খেয়ে অন্য পাহাড়ের গায়ে বাতাসের আশ্রয় পড়ার কি ভয়ঙ্কর আওয়াজ। এখন দুপুরবেলা, তাতে এই অবস্থা। এরপর সন্ধে নামবে, তারপর আসবে রাত। তখন প্রকৃতির চেহারা এখানে কিরকম হবে সেটা ভাবতে গায়ে কাটা দিচ্ছে। লেক পুরো বরফ জমে যায়, এখন অল্প বরফ জমে আছে। আমি তো ওখানে বরফটা জমে গেছি। ওখানে কি বরফ? প্রচুর বরফ আছে, বরফ। নাকটা শুকিয়ে যাচ্ছে। পা স্লিপ করছে বরফে পা দিলে। নানাই আসছে, বাবা আসছে।
মৌ আর পিকলু এগিয়ে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে, পুরো লেকটায় বরফ জমে যায়। পুরো লেকে বরফ জমে আছে লেকটা। না মাইকেল তুই জানিস কত এখানে যখন দাঁড়িয়ে জানিস দাঁড়া না এখানটাই ওইটাতে সলিড আছে। রিস্ক না নেওয়াই ভালো বাবা, ভয় লাগছে ওরা কেমন চলে যাচ্ছে, বাপরে বাপ। হ্যাঁ একটা পরিবারকে দেখছি ডেসপারেটলি লেকের উপর জমে থাকা বরফের উপর হেঁটে চলে বেড়াচ্ছে। কি সাহস! বাচ্চাদেরকেও ছেড়ে দিয়েছে, কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে বড় বড় বরফের টুকরো এনে ওই লেকের জমে থাকা বরফের উপর ছুঁড়ে ছুঁড়ে আছড়ে ফেলছে। বাই চান্স ভাবছে একবার যদি কোনোভাবে ভেঙে ওই বরফের পুরো আস্তরণ সরে যায়, নিচে রয়েছে ঠান্ডা জল লেকের, কি যে পরিণতি হবে আর ভেবে কাজ নেই। হ্যাঁ স্লিপ খায়, স্লিপ ওদের খায়, দেখা দেখি দেখলাম আমাদের টিমের সবাই খাচ্ছে খুব। তারাও নেমে পড়েছে লেকের ওই জমে থাকা বরফের উপর। কাকে আর বারণ করি, সবাই হইচই করছে। যাই হোক, বেশ আনন্দেই কিন্তু কাটলো আমাদের সেলা লেকের এই অভিজ্ঞতা। আমাদের টিমের রাঁধুনি সন্ন্যাসীদা, সুশান্ত আর আমাদের ড্রাইভার সমর, তারাও দেখলাম মহা আনন্দে লেকের বরফ নিয়ে আনন্দে মেতে উঠেছে। বেশি না, বেশি না, ব্যাস অল্পই। এখানে বেশ অনেকটা সময় কাটানো গেল। প্রথমে অবশ্য অক্সিজেন কম বলে একটা অসুবিধা হচ্ছিল দেখলাম, কিন্তু তারপর দেখছি আস্তে আস্তে সে অসুবিধাটা কিন্তু আর হচ্ছে না। শরীর কিন্তু বেশ এই নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। আমরা সবাই যে যার মতো ছবি তুলে গাড়িতে গিয়ে উঠে বসলাম। গাড়ির মধ্যে কিন্তু বেশ আরাম, বাইরে যা ঠান্ডা, গাড়ির ভেতর বেশ আরামে বসে আছে মনে হচ্ছে। গাড়ি আবার ছাড়লো। এবার আমাদের গন্তব্য তাওয়াং। দুপাশে বরফের গুঁড়ো গায়ে মেখে নানান পাহাড়ের চূড়োগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, আর তার মাঝে সাপের মতন আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে।
এই ইয়াক দিকে দাঁড় করে দেবো, হ্যাঁ? ইয়াকের ছবিটা সবাই দেবে। ওখানটা ভালো ছিল, ওখানটা ভালো ছিল। আচ্ছা ভাই, আমি ঘুরিয়ে নদিয়া কোন জায়গা? নাম কি? গাবাঙ্গি। হ্যাঁ, কামিং নদী। ওইটাই কামেং নদী। হ্যাঁ, গাবাঙ্গি তো ওখান থেকেই আসছে। আর এই সামনে এগিয়ে গেছে, দেখো সামনে চলে যাও, সামনে যাও। আমি গেছি না, এই রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে চালাতো। দাঁড় করিয়ে দেবে? হ্যাঁ, দাঁড় করো, সামনে যাও। দাঁড় করো, দাঁড় করো। বাড়িটার সামনে পড়ে যাচ্ছে ওখানে। হ্যাঁ, ঠিক আছে, যাক রাস্তা করে উঠবে। যাক ওপারে চলে যাবে। এইবারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আমরা আবার। আশেপাশের দৃশ্যগুলো সবাই যেন আবার দেখতে চাইছে। সত্যি বলছি, যতই দেখি আঁশ কিন্তু কিছুতেই মিটছে না। এত সুন্দর এই অরুণাচল। আবার নামাবে নাকি? রাস্তায় দেখলাম অনেকগুলো ইয়াক দাঁড়িয়ে আছে শান্তভাবে, আমাদেরকে দেখে যাচ্ছে। আমরাও সবাই ছবি তুলে নিলাম কিছু। গাড়ির বাইরে আর নামা যাচ্ছে না, এত ঠান্ডা। এখন দুপুরের সময়, কিন্তু ঠান্ডা যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আবার আমরা এগিয়ে চললাম। সত্যি কথা বলতেই হবে, এই পাহাড়ি দুর্গম জায়গাতেও এই ন্যাশনাল হাইওয়ে বলুন আর যে চওড়া রাস্তাগুলোই বলুন, কি সুন্দর। আমাদের ড্রাইভার সমরের কাছে জানতে পারলাম যে যখন লকডাউন ছিল তখন এই সমস্ত রাস্তাগুলোকে আরও সুন্দর এবং চওড়াভাবে তৈরি করা হয়েছে। এটাই তো দরকার, কারণ এটা বর্ডার এরিয়া। সেনাবাহিনীর গাড়ি থেকে শুরু করে যাবতীয় লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশনের জন্য এরকম ভালো রাস্তা ভীষণ দরকার এই জায়গায়। দুপুর পার হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, লাঞ্চ করতে হবে। এই ঠান্ডাতেও খাওয়ার মতন অবস্থা কিন্তু কারোর নেই, কিন্তু পেটে তো কিছু দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। খাবার মেনু বলতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একটা 5 পিসেরই সবজি, কাতলা মাছের কালিয়া আর চাটনি। আমরা যেখানে খেলাম জায়গাটার আশেপাশে রয়েছে ছোট ছোট পাথর আর পাহাড়, আর তার এক পাশে রয়েছে একটা ঝর্ণা। তবে ঝর্ণার জল তো জমে বরফ। কিছু ছবি শেয়ার করছি আপনাদের, যেটা দেখলেই বুঝতে পারবেন ঠান্ডাটা এখানে কোন মাত্রায় বেশি। এই দুপুরবেলাতেও জল পুরো জমে বরফ হয়ে রয়েছে, যা গুলে জল হওয়ার কোনো বালাই নেই। একটু পরেই তো আবার নামছে সন্ধে, মানে আবার জল জমে বরফ হওয়ার পালা। জানি না এখানে মানুষ থাকে কি করে। গাড়ি থেকে নামতেই হাত পা সব যেন জমে গেল, আর খাবার মুখে তোলার পর বুঝলাম সেটাও প্রায় জমে বরফ। এত ঠান্ডা খাবার যে তার কোনো স্বাদও পেলাম না। খাবার গরম করে যে নেব তারও উপায় নেই, কারণ আশেপাশে কোনো দোকান নেই। যাই হোক, কোনো মতে যত সামান্য খাবার দলাদ্ধকরণ করে সবাই আবার
গাড়িতে উঠে বসলাম, কারণ বোঝা যাচ্ছে তাওয়াং পৌঁছতে আমাদের সন্ধে পার হয়ে যাবে। রাস্তায় কোনো দোকান বা রেস্টুরেন্টও নেই। লাঞ্চ করে আবার এগিয়ে চললাম। রাস্তার দুপাশে রয়েছে কিছু টিনের দোকান, কিন্তু একটাও খোলা নেই। একটু এগিয়ে সকলের অনুরোধে আবার গাড়ি থেকে নামতে হলো। রাস্তার পাশে দেখছি ঝর্ণার জল পাহাড়ের গা বেয়ে নিচে নামতে নামতে বরফ হয়ে গেছে। সবাই নেমে সেখানে অনেক ফটোশ্যুট করলো, ঠিক যেন গ্লেসিয়ার। সারা বছর এই বরফ কখনো গলে জল হয় বলে মনে হয় না। অসম্ভব নিস্তব্ধ এই পাহাড়ি উপত্যকায় আমরা কজন রয়েছি অপরূপ প্রকৃতির এই সাংঘাতিক রূপের সাক্ষী হয়ে। আমরা সেলাবাসের পরে বেশ কিছুটা দূরে এসে একটা খাওয়া দাওয়া করেছি। একটা জায়গায় সাংঘাতিক রকম বরফ জমে আছে, সাংঘাতিক রকমের। দাঁড়ানো যাচ্ছে না বাইরে, আমাদের রীতিমতো কষ্ট হচ্ছে। এই যে জয়নাথ ব্রিজ। গাড়ি আবার ছাড়লো, এগিয়ে চললাম আমরা। পরন্ত বিকেলের সোনালি আলোয় এই পাহাড়ি উপত্যকা যেন এক অজানা গ্রহ। কোথায় যে শেষ আর কোথায় যে শুরু কে জানে। যশবন্ত ওয়ার মেমোরিয়াল। কিছুক্ষণ আগে বলেছিলাম সেলাপাসের সাথে জড়িয়ে রয়েছে যশবন্ত সিং রাওয়াতের নাম। তার সেই ইন্দো চায়না যুদ্ধে মনে রাখার মতন লড়াইয়ের জন্য। সেলাপাস থেকে মোটামুটি 52-53 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে রয়েছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমরাও দেখতে দেখতে সেই ওয়ার মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সেলাপাস থেকে তাওয়াং যাওয়ার পথে হাইওয়ের পাশে মানে বাঁ দিকে পড়বে এই মিউজিয়াম। কখনো আপনারা যদি তাওয়াং আসেন অতি অবশ্যই এটা দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। যশবন্ত সিংয়ের বীরত্বের কথা তো শুনেছি, যা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। এখানে আসার পর যা পড়েছি, যা জেনেছি, যা শুনেছি, সব যেন চোখের সামনে জীবন্ত ইতিহাস হয়ে সামনে চলে এলো। সামনে রয়েছে একটা রাইফেলম্যানের পূর্ণ মূর্তি, তার পেছনে সিঁড়ি বেয়ে একটু উঠে গিয়ে রয়েছে ওয়ার মেমোরিয়াল। আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম। সামনেই যশবন্ত সিংয়ের একটা আবক্ষ ব্রোঞ্জের মূর্তি রয়েছে। ঘরে রয়েছে যশবন্ত সিংয়ের নানা ছবি, তার ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, অস্ত্র, রাইফেল, দূরবীন, যুদ্ধের অন্যান্য সামগ্রী, আর রয়েছে তার নামে আসা বেশ কিছু চিঠি। হয়তো এসেছিল তার বাড়ি থেকে, পরিবার থেকে, বা তার বাবা মায়ের কাছ থেকে, যেগুলো হয়তো তার আর পড়া হয়ে ওঠেনি। সত্যি বলছি, মন খারাপ হয়ে যায়। ঘরের মধ্যে আছে একটা গাছের ডাল। শুনলাম এই গাছের নিচেই যশবন্ত সিং লড়াই করতে করতে শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন। আসল গাছটা রয়েছে মেমোরিয়াল হলের বাইরে পেছন দিকে। একজন সেনা জওয়ান রয়েছেন, তিনি আমাদের বলে দিচ্ছেন এই মিউজিয়ামের সম্পর্কে, আর
যশবন্ত সিংয়ের বীর গাথার গল্প। যশবন্ত সিং আর তার সাথে আরও যে সেনা জওয়ানরা লড়াই করেছিলেন তাদের ছবিও রয়েছে। আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখলাম, তারপর ওই ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আরও পেছন দিকে এগিয়ে গেলাম। তুমি তো আমার মতো চলো, আমি আমার মতো চলি। কোন ডাক্তার? এইখানেই ওনাকে বোধহয় সময় দেওয়া হয়েছিল। হ্যাঁ, চলো, হয়ে গেছে। পিছনে বেশ কিছুটা খাড়াই পথ উঠে গেছে, এখানে ওনাকে খবর দেওয়া হয়েছিল। আমরাও গেলাম কিছুটা। আছে এখানে। আশেপাশে কিছু বাংকার চোখে পড়ল। এখন অবশ্য এই বাংকারগুলো আর দরকার হয় না, তাই স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে। যারা আসে ঘুরতে বেড়াতে তারা দেখতে পায়। যুদ্ধের সময় এই বাংকারই হয়ে ওঠে সেনা জওয়ানদের আশ্রয় ও থাকার জায়গা। ভাবছি এক একটা বাংকারের কত করুণ ইতিহাস রয়েছে, হয়তো এর মধ্যে কত জওয়ান হয়তো মারাও গেছে। দেখতে দেখতে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। এই যে বাংকারগুলো দেখা যাচ্ছে এখান থেকে, চারিদিকে আলো পড়ে আসছে। আমরা বেরিয়ে যাওয়ার পর এই জায়গাগুলো আবার হয়ে যাবে ফাঁকা, নির্জন আর একা। ঠান্ডা আরও বাড়ছে। আমাদের গাড়ি থেকে রীতা এবং আরও কয়েকজন এই ঠান্ডার জন্য নামতেই পারেনি, তবে মনে হয় ওরা আসলে ভালোই করত। আস্তে আস্তে আমরা ওয়ার মেমোরিয়াল থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে চললাম ভারাক্রান্ত মন নিয়ে। আমরা কত স্বচ্ছন্দে জীবন উপভোগ করছি, আর এখানে এইরকম জনমানবহীন সাংঘাতিক আবহাওয়াপূর্ণ পাহাড়ি জায়গায় সারা দিন সারা রাত আমাদের সেনাবাহিনীর জওয়ানরা পাহারা দিয়ে যাচ্ছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, জীবনের নানান ঝুঁকি নিয়ে। আজ এনারা আছেন বলেই হয়তো আমরা এত নিশ্চিন্তে নিরাপদে রয়েছি। আমরা এগিয়ে চললাম। সন্ধে নামছে। ডিসেম্বর মাসের তাওয়াংয়ের সানসেট টাইম হচ্ছে বিকেল 5টার মধ্যে, আর সানরাইজ ভোর 4:30 নাগাদ। এখন বিকেল 4:30 পর আমরা এগিয়ে চলেছি, আর দেখতে পাচ্ছি প্রথম সূর্যোদয়ের দেশে সূর্যাস্তের আয়োজন চলছে। চারিদিক সোনালি আলোয় আলোকিত। আমরা 5টার পর আলটিমেটলি এসে পৌঁছে গেলাম আমাদের হোটেল তাওয়াং হাইটসে। চারিদিক অন্ধকার হয়ে গেছে। বেশ সুন্দর হোটেল, খুব সম্ভবত 6টা ফ্লোর আছে। যথেষ্ট বড় হোটেল আর বেশ ভালো সাজানো গোছানো ছিমছাম। যাই হোক, সারাদিনের জার্নিতে আমরা সবাই কিন্তু খুব ক্লান্ত আছি, তার উপর এই ঠান্ডা। আগামীকাল আমরা বুমলা পাস, মাধুরী লেক এগুলো দেখতে যাব। খুব সকাল সকাল বেরোতে হবে। আজ সারাদিন আমাদের সত্যি কিন্তু দারুণ কাটলো। টাফ আর হেক্টিক জার্নি, অন্যরকম একটা কঠিন আবহাওয়ার মধ্যে দিয়ে এসেছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ফ্রোজেন লেক, আর মন ভারাক্রান্ত করে দেওয়া ওয়ার মেমোরিয়াল। সারাদিনের স্মৃতি চিরদিন সঙ্গে থেকে যাবে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকার জন্য। ভিডিওটা যত সম্ভব আমি তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনীয়। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেলে খুব ভালো লাগবে।
আগামীকাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই আমাদের এই রেনবো স্কাই পরিবারের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।